নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা তৃতীয় খণ্ড। শুরু করি। চিঠি কখানা পড়ে আমি বিস্মিত হলাম সুলতা। রায়বংশের সঙ্গে সম্পর্কের কথা কুইনি জানে। সঙ্গে সঙ্গে মনে হয়েছিল কি জানো, মনে হয়েছিল এই চমৎকার মেয়েটি কুইনি আমার আপনার লোক। বারবার তাকে মনে পড়েছিল। সুলতা, কুইনিকে প্রথম দেখেছিলাম মাস কয়েক আগে সেটেলমেন্ট ক্যাম্পে হিল্ডার সঙ্গে। তখন সে ফ্রক পরত, নিতান্ত কিশোরী মেয়ে, তার কোনো আকর্ষণই ছিল না। তারপর এতদিন পরে আগের দিন এবং আজ তাকে দেখলাম, সে শাড়ি পরেছে। একটা নারীত্বের আকর্ষণ এসেছে বটে, কিন্তু তার মধ্যে যে মোহে পুরুষ মুগ্ধ হয়ে ছুটতে চায়, সে মোহ তখনও তার ছিল না। অর্চনা বলে গেল, তাকে একদিন দেখেই আমি পাগল হয়েছিলাম। সেটা ঠিক নয়, ওটা ওর ভুল ধারণা। সেদিন রাত্রে আমি ঘুমোতে পারিনি সুলতা, শুধু এই কথাটাই মনের মধ্যে ঘুরেছিল। কথার সঙ্গে কুইনি, বারবার তাকে মনে পড়েছিল। যতবার মনে করেছি ততবার অপরাধীর মতো লজ্জাবোধ করেছি। মেয়েটি ওই দলিল এবং পত্র দুখানা দিয়ে কিছু না বলে চলে গেল, কিন্তু তার মধ্যে কিছু বলে গেল নিশ্চয়। সেটা কি তা বুঝতে পারছিলাম না। একবার মনে হলো আমি যেমন একটা মমতা অনুভব করলাম, তেমনি কিছু বোধ থেকেই সে দিয়ে গেল। পরক্ষণেই মনই প্রতিবাদ করলে না, প্রচ্ছন্নভাবে তিরস্কার করে গেল, ঘৃণা জানিয়ে গেল, হয়তো কোনো দাবি জানিয়ে গেল। শেষ পর্যন্ত শেষেরটাই মনে হলো। তাই তো স্বাভাবিক। আমার থেকে ধনী যারা, তাদের আচার আচরণ বংশের ইতিহাসের আলোচনা তো ঘৃণার সঙ্গেই আমিও করে থাকি। তবে কুইনিই বা করবে না কেন? এটা সর্বকালের মনের কথা, কিন্তু একালে মন যেন উগ্র হয়েছে। আগের কালে এ কথা মনেই থাকতো, নালিশ জানালে ভগবানের কাছে জানাতো। একালে হয়তো সরাসরি নালিশ জানিয়ে গেল মেয়েটি। এরই মধ্যে একটা যেন পরিত্রাণের পথ পেলাম। পথটা সহজ, এ সংসারের প্রচলিত পথ, অর্থ দিয়ে ঋণ শোধ। এছাড়া আর পথই বা কি? একবার মনে হলো কিছু টাকা কুইনিকে দেব, বলবো এটা তোমার পাওনা রায়বাড়ি থেকে, তুমি নাও। আবার মনে হলো না, টাকা নয়, কুইনি যাতে সত্যি মানুষ হয়ে ওঠে তার ব্যবস্থা করব। ম্যাট্রিক পাশ করুক। হিল্ডা বলছিল ওকে মেদিনীপুর খ্রিশ্চান মিশন গার্লস স্কুলে ভর্তি করে দেবে, সেখানে খরচ লাগলে দেব। আর মায়ের নামে গার্লস স্কুলের বাড়ি তৈরি হয়ে গেছে, সেটাকে তাড়াতাড়ি ওপেন করিয়ে দিই। কুইনি ম্যাট্রিক পাশ করলে ওই স্কুলে চাকরি দেব। কলকাতায় খ্রিস্টান সমাজে দুটো ভাগ আছে। একটা ভাগে বিশিষ্ট ব্যক্তি আছেন, তাদের সমাজ আলাদা, তারা বাঙালি। আর একটা সমাজ আছে, এলিয়ট রোডের এলাকাতেই এদের ভিড়। তারা খ্রিস্টান, কিন্তু বাঙালি নয়, ভারতীয়ও নয়, আবার ইংরেজও নয়। সেখানে গিয়ে যেন কুইনি হারিয়ে না যায়। ভেবে ঠিক করেছিলাম পরের দিন সকালে উঠেই যাব গোয়ানপাড়ায়। কুইনিকে ডেকে বলবো, কুইনি, তোমার কাছে আত্মীয়ের দাবি নিয়েই কয়েকটা কথা বলবো, তুমি শোনো। সকালে উঠেই শুনলাম রাত্রে একটা হাঙ্গামা হয়ে গেছে। অতুল কাকার এবং মেজদিদির মামলায় সরকারি পক্ষে সাক্ষী দিয়েছে ছত্রীদের ছেলে শিবু সিং। তাকে কেউ জখম করেছে। তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে তাদের গ্রামের ধারে একটা জঙ্গলের মধ্যে। তার ডান হাতের কবজির নিচ থেকে আঙুল সমেত হাতখানা প্রায় সম্পূর্ণ কেটে গেছে, সামান্য মাত্র চামড়ায় লেগে আছে। শিবু সিং রাত্রে শৌচে উঠেছিল। ওদের বাড়ি গ্রামের প্রান্তে। বাড়ির পরেই একটা পুকুর। সেই পুকুর পাড়ে জঙ্গলের মধ্যে শৌচে বসেছিল। এ ধরনের আক্রমণের ভয় তখন যথেষ্ট ছিল মেদিনীপুরে। গোটা মেদিনীপুরে পেডি, ডগলাস, বার্জ মার্ডার কেসে সরকার সাক্ষী পাননি। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পুলিশের কথা মতো সাক্ষী দেননি বলে ট্রাইব্যুনাল ব্যর্থ হয়েছে। আর একটা কেসে
নারাজল খাঁ রাজাদের এক কর্মচারীর ছেলে সাক্ষী ছিল, কিন্তু রাজা সাহেবের নির্দেশে ছেলের বাপ তাকে উল্টো কথা বলিয়ে কেস নষ্ট করে দিয়েছে। সেই মেদিনীপুরে শিবু সিংহের বাপ সরকারি দফাদার হরি সিং পদোন্নতির লোভে আর রায়বাহাদুরের ওপর বংশগত আক্রোশের বশে ছেলেকে উত্তেজিত করে সাক্ষী দিয়ে এ সম্পর্কে চিন্তিত এবং সতর্ক ছিল না তা নয়, খুব সতর্কই ছিল। ছেলের সঙ্গে হরি সিং পাহারা দিতেও এসেছিল এবং দাঁড়িয়েছিল জঙ্গলের বাইরে একটু দূরে। হঠাৎ ছেলের চিৎকার শুনে বাপ ছুটে যখন গেল, তখন জঙ্গল ঠেলে বেরিয়ে চলে যাচ্ছিল কেউ। পিছন থেকে দেখেছে, চিনতে পারেনি। শিবু তখন পড়ে কাতরাচ্ছে, তার হাতখানা পড়ে আছে মাটির ওপর, আর পড়ে আছে একখানা কুকরির খাপ, আনকোড়া নতুন। সেই খাপখানা নিয়ে পুলিশ এসেছে ও বাড়ি। খাপের চামড়ার ওপর কালি দিয়েই মালিক নাম লিখেছে শখ করে, নামটা জগদীশ্বর রায়। সুলতা, জগদীশ্বর কাকার কথা বলেছি, অর্চনার বাবা। সবে দুদিন ফিরেছেন তীর্থ থেকে। কোনো তীর্থ থেকে শখ করে তিনি কুকরি কিনে এনেছিলেন এবং খাপটার উপরে নিজেই শক্ত কলমে কালি বুলিয়ে বুলিয়ে নাম লিখেছিলেন। এ খাপ সেই খাপ। বুকটা আমার কেঁপে উঠল সুলতা। দুটি নাম এবং অসংখ্য প্রশ্ন মনের মধ্যে একসঙ্গে জেগে উঠল। জগদীশ্বর কাকার কুকরির খাপ, অর্চনা তার মেয়ে, অতুলের সহকারিণী। তারপর অসংখ্য প্রশ্ন, কিন্তু সেসব প্রশ্ন ঢাকা দিয়ে অর্চনাকে নিয়ে প্রশ্ন উঠল বড় হয়ে। তাই বা কেন? ওই প্রশ্নটাই একমাত্র প্রশ্ন হয়ে উঠল। এবার ওকে বাঁচাবো কী করে? এ কাজ কে করেছে সে জানে, ওই সর্বনাশী মেয়েটা, এবং কুকরিটা যে সেই বের করে দিয়েছে তাতে কোনো সন্দেহই ছিল না আমার। অর্চনা পুরনো শ্যাওলা ধরা রায়বাড়ির মেয়ে হয়েও একালের মেয়ে। অতুলের সহযোগিনী হিসেবে যা করেছে তা জানি আমি। সেদিন রাত্রে ছাদের আলসেতে দাঁড়িয়ে আমাকে খাস কাছারির কোথায় কি লুকোনো আছে তা বলে দিয়েছিল, সেসব মনে পড়ল আমার। মন থেকে সব মুছে গেল। ছুটে গেলাম ভিতর বাড়ি। সেখানে গিয়ে দেখলাম একজন ইন্সপেক্টর এসে বসে আছেন, সঙ্গে একদল 10-15 জন কনস্টেবল। চতুরঙ্গ বাহিনী নিয়ে আসবার সুযোগ হয়নি। ভোরবেলা খবর পেয়ে হরি সিংয়ের বাড়ি এসে সমস্ত দেখে শিবুকে হাসপাতালে পাঠিয়ে দিয়েই ওই খাপটায় জগদীশ্বর রায়ের নাম পেয়েই সরাসরি চলে এসেছেন। জগদীশ্বর রায়কে অ্যারেস্ট করে নিয়ে যাবেন। তার যে ছেলে কটার 12 বছরের বেশি বয়স তাদেরও ছাড়বেন না। এ বাড়িকে বিশ্বাস নেই। শুধু ছেলেরাই নয়, এ বাড়ির গৃহিণীও এতে জড়িয়ে আছেন, এ প্রমাণিত হয়ে গেছে। শিবু তার এজাহারে বলেছে যে, আমি শৌচে বসেছি, সেই সময় ঝোপের ভিতর থেকে একজন মুখে ফেট্টা বাঁধা লম্বা রোগা লোক বেরিয়ে আসে। আমি তাকে দেখেই উঠে দাঁড়িয়ে চিৎকার করতে থাকি। যখন লোকটা হাত তুলেছে উপরে, চমকে দেখলাম হাতে একটা দায়ের মতো কিছু চকচক করছে। মাথায় মারবে বলে লক্ষ্য করেছে দেখে আমি ডান হাতখানা তুলেছিলাম রুখবার জন্য। আঘাতটা পড়ল হাতের উপর। আমার চিৎকারে বাবা কি হলো বলে ছুটে আসতে আসতে লোকটা এদিক দিয়ে বেরিয়ে চলে গেল। তাকে চিনতে আমি পারিনি, তবে লোকটি অল্প বয়সী ছেলে ছোকরা নয়, বয়স হয়েছে, আর তার গায়ে মদের গন্ধ ছিল। বিবরণ প্রায় 12 আনা জগদীশ্বর রায়ের সঙ্গে মিলে যায়। তবে জগদীশ্বর কাকা রোগা নন। তার শরীর এখন যেরকম, তাতে তাকে স্থূলকায়ই বলা যায়। এছাড়া আরও একটা জায়গায় গরমিল হচ্ছে। সেটা হলো এই যে, গতকাল সকালবেলা থেকেই রায়বাড়ির বড় মেজ তরফ অর্থাৎ শিবেশ্বর রায়ের প্রথম পক্ষের সন্তানদের কেউই বাড়িতে নেই। তারা সকালে এখান থেকে বেরিয়ে গেছেন। বাড়িতে নেই, তারা গেছেন তাদের মামা বাড়ি। হাওড়া জেলার বাগনান স্টেশনে নেমে মাইল 1.5 পথ। প্রাচীন জমিদার বাড়ি, তাদের বাড়িতে রটন্তী কালী পুজো হয় সমারোহ করে। হয়তো তুমি জানো না সুলতা, রটন্তী কালী পূজা হয় মাঘ মাসের প্রথম কৃষ্ণা চতুর্দশীতে। কৃষ্ণপক্ষের চতুর্দশী ছিল ঘটনার দিন।
ধনেশ্বর কাকা এবং জগদীশ্বর কাকার মামাতো দুই ভাই শুধু জমিদার সন্তান নন, তারা সরকারি চাকরিতে দিকপাল ব্যক্তি। বড় ভাই ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, তিনি রায়বাহাদুর। ছোট ভাই আর্মিতে ডাক্তার হিসেবে মেজর হয়েছিলেন। দুজনেই বসবাস করেন কলকাতায়, কিন্তু রটন্তী কালী পূজায় তারা সপরিবারে আসেন। এই কালী পূজার উপর তাদের অচলা ভক্তি। রায়বাহাদুর মেজর সে যাই হয়ে থাকুন, তাই এই মায়ের কৃপায় এ বিশ্বাস তাদের হিমালয়ের মতো দৃঢ়। তাদের জীবনে নজির আছে যে যখনই তারা বিপদে পড়েছেন তখনই এই দেবতাটি তাদের কৃপা করেছেন, সেই কৃপায় তারা অনায়াসে উত্তীর্ণ হয়ে গেছেন। এবং যেবারই কোনো প্রকারে কোনো অঙ্গহানি বা অবহেলা হয়েছে সেই বারই তারা বিপদে পড়েছেন। ছোট ভাই মেজর সাহেব একবার বলেন, পেশবারে তখন পোস্টেড তিনি, তার পুজোর তারিখ ভুল হয়ে গিয়েছিল। তিনি তখন সববার আসতে পারতেন না, কিন্তু পূজার দিনে নিরম্বু উপবাস করতেন। তারিখ ভুলের জন্য তার উপবাস করা হয়নি। তার ডায়েরির নোট অনুযায়ী উপবাসের কথা পরের দিন। ওখানে একটু গোলমাল হয়। ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশী, তার পূর্ণিমা সংযুক্ত চতুর্দশী নিয়ে গোল বাঁধে। যাই হোক, মেজর সাহেব তখন মেজর নন, ক্যাপ্টেন। রাত্রে সেদিন তার জীবন সংকট হয়েছিল। তার বিস্তৃত বিবরণ থাক, আমি সঠিক জানি নে, কিন্তু তিনি সেই সংকটে মায়ের নাম জপ করেই পরিত্রাণ পান এবং পরে দাদার চিঠিতে জানতে পারেন সেই দিনই গিয়েছিল মায়ের পূজা এবং একটি বলি নাকি বিচ্ছেদ হয়েছিল। রায়বাহাদুরেরও এমন অভিজ্ঞতা অনেক। শুধু তারাই নন, কীর্তিহাটির শিবেশ্বর রায়ের প্রথম পক্ষের 3 সন্তান ধনেশ্বর, জগদীশ্বর, সুখেশ্বর, এদেরও পক্ষ থেকেও সেখানে বলি হয় এবং দৌহিত্র হিসেবে পুজোতে সংকল্পও হয়ে থাকে। এদের তার জন্য অর্থনৈতিক চিন্তা করতে হয় না। বলি ও ভোগের খরচ আসে তাদের মাতামহের দেওয়া জমি ও জমিদারির আয় থেকে। বৎসরে 500 টাকা মুনাফা আজও তারা পেয়ে থাকেন। জমির উৎপন্ন ধান থেকেও টাকা পান। এই রটন্তী কালী পুজোর সময়ে গিয়েই তারা মুনাফার টাকা এবং ধানের ভাগ নিয়ে বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরেন। আগে সপরিবারে যেতেন, এখন মেয়েদের এবং ছোট ছেলেদের নিয়ে যান না। যারা শক্ত সমর্থ হয়েছে, যারা অসুবিধা ভোগ করতে পারবে তাদের নিয়েই যান। তাই 12 বছরের বেশি বয়সের ছেলেদের নিয়ে তারা কাল সকালে চলে গেছেন। বাড়িতে থাকবার মধ্যে বড় মেজ তরফের মেয়েরা ছাড়া কেউ নেই। থাকবার কথা শিবেশ্বর ঠাকুরদার দ্বিতীয় পক্ষের 2 ছেলের। তাদেরও একজন কমলেশ্বর, গাঁজাখোর চোর, সেও দাদাদের সঙ্গে গেছে রটন্তী পুজোর ভোগ খেতে। আছে একা বিমলেশ্বর, মুখ চোরা শান্ত কুনো লোক। বিমলেশ্বর কাকা বিশ্ব সংসারের কাছে নিজেকে অপরাধী অক্ষম জ্ঞান করে ঘরের কোণেই বাস করে আর মালা জপ করে, ত্রিসন্ধ্যা পুজো করে। বৈষ্ণব ধর্মে তার দীক্ষা। মাছ খায় না, মাংস খায় না, গলায় কণ্ঠীও পরে। চৈতন্য চরিতামৃত পড়ে নিয়মিতভাবে। 1008 বার পড়বার সংকল্প তার মধ্যে 200 বার পড়া হয়ে গেছে। সে ঘরের কোণেই বসে আছে পুজোর আসনে। ইন্সপেক্টর নায়েবকে ডেকে তার সামনে জগদীশ্বর কাকার ঘর সার্চ করেছেন। খুড়িমাকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। অর্চনাকেও করেছেন। অর্চনা এখনও দাঁড়িয়ে আছে। জগদীশ্বর কাকার বন্দুকটা পড়ে আছে তক্তাপোষের ওপর, লাইসেন্সটাও পড়ে আছে। তার সঙ্গে বহু পুরানো একখানা সরকারি চিঠি, লাইসেন্সটার সঙ্গে পিন দিয়ে গাঁথা রয়েছে। চিঠিখানায় মেদিনীপুরের ডিএম জগদীশ্বর রায়ের অসম সাহসের প্রশংসা করেছেন একটা নরখাদক বাঘ মারার জন্য এবং লিখেছেন সরকার এর জন্য খুশি হয়েছেন এবং তোমাকে একটা DBBL ব্রিজ লোডিং গানের লাইসেন্স দিচ্ছেন। আমি যেতেই ইন্সপেক্টর বললেন, কি মশাই, আপনি কিছু জানেন নাকি? কণ্ঠস্বর কঠিন, দুর্বিনীত, কুটিল ব্যঙ্গে তীক্ষ্ণ এবং বাঁকা। বললাম, কিসের? জানেন না কিছু? ন্যাকা সাজছেন না? শিবুকে কোপালে কে? বললাম, জানি না। কাল রাত্রে কি করেছেন?
কোথায় ছিলেন? বাড়িতে। বাড়িতে? তাহলে এ বাড়ির কুকরি নিয়ে ভূতে কুপিয়ে এলো নাকি? বললাম, বলতে পারলে খুশি হতাম, কিন্তু না জানলে কি করে বলবো? আপনারা জানেন, আপনাদিকে বলতে হবে, বলাবো আমি। ভিতরের রক্ত টকবক করে ফুটছিল, কিন্তু কি করব? একলা আমি হলে হয়তো জবাব দিতাম, মার খেতাম, মারতে পারতাম না, কিন্তু জবাব দিয়ে মার খেয়েও অন্তত তৃপ্ত হতাম যে সহ্য করিনি, নির্যাতন ভোগ করেছি। কিন্তু সামনে আমার ওই সর্বনাশী অর্চনা, তার মুখ চোখ লাল হয়ে উঠেছে, মাটির উপর দৃষ্টি রেখে দরজার একটা বাজুতে ঠেস দিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর কুকরির খাপটা সামনে ধরে বললেন, কি লেখা রয়েছে চামড়ার উপর কালি দিয়ে? পড়ুন, এই লেন্স দিয়ে দেখুন। কি এটা? জগদীশ্বর রায়, কীর্তিহাট। এটা ওখানে গেল কি করে? বলুন কি করে গেল, বলুন। বলো না খুকি অর্চনা, অর্চনা তোমার নাম, বলো না কাকে দিয়েছ তোমরা, কে চেয়ে নিয়ে গেছে, বলো। সুরেশ্বরবাবু, এ বাড়িতে তো কাল থেকে লোক দুজন, ও বাড়িতে ইনি আর এ বাড়িতে ওই বিমলেশ্বর, কোনো কাদার তাল লোকটা। ওর দ্বারা এটা হয় না, লোকটা মদ খায় না, বৈষ্ণব মানুষ। শিবু মদের গন্ধ পেয়েছে। আমার বিশ্বাস এটা এই এরই কাজ, নিজে করেননি, টাকা পয়সা আছে, মদ খান, ছবি আঁকেন, নিজের এতখানি ক্ষমতা হবে না, তবে পারেন, টাকা পয়সা খরচ করে লোক দিয়ে করাতে পারেন। ওই অতুলেশ্বরের আর তার মায়ের কেসে টাকা জলের মতো ঢেলেছেন, কলকাতা থেকে ব্যারিস্টার আনিয়েছেন। এ কীর্তি ওর। কুকরির খাপটা না পেলে কথা ছিল, ভাবতাম দলের কারুর কীর্তি, কিন্তু এই খাপ বলছে এ এই বাড়ির কারুর কীর্তি। হঠাৎ প্রচণ্ড ধমক দিয়ে উঠল অভদ্র শয়তানটা, এই অর্চনা! চমকে উঠল অর্চনা। বলো, বলো বলছি। আমি থাকতে পারলাম না আর। আমি দৃপ্ত কণ্ঠে বলে উঠলাম, ওরই সমান চিৎকার করে বলে উঠলাম, ভদ্রভাবে কথা বলুন বলছি। হোয়াট? বিকট চিৎকার করে উঠল ইন্সপেক্টরটা। আমি অপেক্ষাকৃত শান্ত কণ্ঠে বললাম, আপনি এই দেশেরই লোক, হয়তো ব্রাহ্মণ বা কায়স্থ বা বৈদ্য হিন্দু, ভদ্রবংশের সন্তান আমরা। চুপ চুপ চুপ, ওসব বাক্যি বাসি হয়েছে, ওসব রাখ, সত্যি কথা বল, নইলে বুট শুদ্ধ তোর বুকে চড়ে নাচব। আর এই রুল। তাকালো সে অর্চনার দিকে। শিউরে উঠেছিলাম। অর্চনা থরথর করে কাঁপছিল, দু হাতে শক্ত করে সে দরজার বাজু চেপে ধরল। ঠিক এই সময় সুলতা, যা ঘটল তার মতো বিস্ময়কর ঘটনা আমার জীবনে বোধহয় ঘটেনি। পিছন দিক থেকে একটি মৃদু কণ্ঠস্বরে উচ্চারিত হল, ওরা নয় ইন্সপেক্টর বাবু, আমি শিবুকে কুপিয়েছি। চমকে ফিরে দেখলাম দাঁড়িয়ে আছে বিমলেশ্বর, লম্বা রোগা মানুষটি, হাতে তার একটা কুকরি। কুকরিটা নামিয়ে দিয়ে বললে, এই নিন সেই কুকরিটা। অবাক হয়ে গিয়েছিল সবাই, ইন্সপেক্টর পর্যন্ত। বিমলেশ্বর বললে, কাল সকালে যখন মেজদারা বাগনান গেল, যখন বৌদি অর্চনা ওদের সঙ্গে নিচে নেমে গেছিল, তখন ফাঁক পেয়ে ঘরে ঢুকে আমি কুকরিটা চুরি করে এনেছিলাম এই জন্যে। মদ আমি খাইনি জীবনে, আমার বষ্টুম মন্ত্র। কিন্তু এই গোপাল সিংয়ের নাতি হরি সিংয়ের বেটা আমাদের বাড়ির পাইকের বাচ্চা, আমাদের স্কুলে ফ্রি শিপে পড়তো, যেভাবে আমার মায়ের বিরুদ্ধে সাক্ষী দিয়ে জেল খাটালে, সেটা। হঠাৎ চুপ করে গেল সে। আমরাও সকলে চুপ করে রইলাম। কারুর কথা বলবার শক্তিও ছিল না। একটা শব্দে আমাদের সে ভাবটা কাটল। দেখলাম অর্চনা মেঝের ওপর আছাড় খেয়ে পড়ে গেছে, সম্ভবত চেতনা হারিয়েছে। এই অবস্থা আর সহ্য করতে পারেনি। মেজ খুড়িমা ঘোমটা টেনে ঘরের মধ্যে সামনেই দাঁড়িয়েছিলেন। তিনি তাড়াতাড়ি এগিয়ে এসে অর্চনার পাশে বসে ডাকলেন, অর্চনা, অর্চনা। অর্চনার সাড়া ছিল না। ইন্সপেক্টর বললে, সেন্সলেস হয়ে গেছে, মুখে চোখে জল দিন। বিমলেশ্বর অর্চনার এই অবস্থায় বিচলিত হল না। সে বললে,
আমি দেশ টেশ বুঝি না, স্বাধীনতা নিয়েও আমি মাথা ঘামাই না। আমি ভগবানকে ডাকি আর ঘরের মধ্যে থাকি, কারুর অনিষ্টে নেই, ইষ্টেও নেই। কিন্তু হরি সিংয়ের বেটা শিবু সিং, যার ঠাকুরদার বাবা গোপাল সিংকে আমার ঠাকুরদার রায়বাহাদুর পথের ভিখারি করে সাজা দিয়ে একটা ভাঁড় দিয়েছিলেন হাতে, দয়া করে জমি জেরাতো কিছু দিয়েছিলেন, তার এই শয়তানি, রায়বংশের গিন্নির হাতে দড়ি পরানোর শয়তানিতে আমার মনে বুকে আগুন জ্বলেছিল। বসে বসে ঘরে ভেবেছি আর কপালে ঘা মেরেছি। পরশুর আগের দিন খবর এসেছিল মায়ের জেল হয়েছে। সুরেশ্বর তখনও ফেরেনি। পরশু সারাদিন যত ভেবেছি তত পাগল হয়েছি। রাত্রে তুলসীমালা ফেলে দিয়েছি, কালী মায়ের কাছে প্রণাম করে বলেছি, মা, তোমার শরণ নিলাম, তুমি বল দাও, সাহস দাও। কাউকে কিছু বলিনি, মনে মনে সংকল্প করেছি শোধ নেব। আগের রায়বাড়ি হলে বরকন্দাজ পাঠাতাম, ধরে আনতো বাপ বেটাকে, কাছারির থামে বেঁধে চাপকাতাম, ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতাম। ঘরে আগুন লাগাবার কথাও মনে হয়েছিল, কিন্তু তাতে ওদের মেয়ে ছেলেগুলো কষ্ট পেত, ঘর আবার নতুন হতো, ভুলে যেত। তাই মনে মনে বিচার করে ওই শিবুকেই সাজা দেব ঠিক করেছিলাম। খুনই করে ফেলব, নয় এমন জখম করব যে যেন সারা জীবন মনে থাকে। রাত্রে বাবাকে স্বপ্ন দেখেছি। কাল সকালে উঠে ভেবেছিলাম জগদীশদার বন্দুকটা চুরি করে গুলি করে মারব বেটাকে। সকালে যখন দাদারা বাগনান গেল, তখন মেয়ে ছেলেরা সব নিচে, ঘরখানা খোলা পড়েছিল। আমি ঘরে গিয়ে ঢুকলাম, কিন্তু বন্দুকটা নিতে গিয়ে নিলাম না। এত বড় জিনিসটা সামলাবো কি করে? আর হয়তো সঙ্গে সঙ্গে খোঁজ হবে। চোখে পড়ল নতুন কুকরিটা রয়েছে মেজদার বিছানার তলায়। ওইটাই বের করে নিয়ে এলাম, লুকিয়ে রাখলাম। সারা দিন কালী মন্ত্র জপ করলাম। সন্ধ্যের সময় স্ত্রীকে বললাম, আমি যাচ্ছি বলরামপুর বাবাজির আখড়ায়, ওখানে আজ কীর্তন হবে, ফিরতে রাত্রি হবে আমার। এখন যেতে হবে 8 দিন, অষ্টাহ নাম গান। স্ত্রী সন্দেহ করেনি। মধ্যে মধ্যে যাবার মধ্যে বলরামপুর যাই আমি। কালী মায়ের প্রসাদী কারণ সন্ধেবেলা বর্দা খায়। আজ বর্দা নেই, আমি সেই প্রসাদটা খাবো ভেবেছিলাম, কিন্তু সাহস হয়নি চাইতে। গোয়ানপাড়ায় চোলাই মদ মেলে 2-1 গোপনে চোলাই করে বিক্রি করে। আমি তাদের কাছে গিয়ে বর্দার নাম করে মদ এনে মাকে নিবেদন করে খেয়ে গিয়েছিলাম। লুকিয়েছিলাম হরি সিংয়ের বাড়ির পাশের পুকুর পাড়ের জঙ্গলে। মতলব করেছিলাম এমনি করে লুকিয়ে থাকবো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। একদিনও কি খিড়কিতে হাত পা ধুতেও বের হবে না? আমার ভাগ্য ভালো যে সেই দিনই বের হলো, হাতে লাঠি আর লণ্ঠন নিয়ে হরি সিং, আর আগে আগে শিবু। শিবু এসে শৌচে বসলো পাশের জঙ্গলটাতেই। আমি শট করে বেরিয়ে গিয়ে ঢুকলাম। তারপর চুপ করলে বিমলেশ্বর। নীরবে স্তম্ভিত হয়ে শুনে গেলাম সবাই। সে সেই অতি কুৎসিত, অতি অশ্লীল ইন্সপেক্টর পর্যন্ত। ওদিকে ততক্ষণে অর্চনার জ্ঞান ফিরেছে। সে স্থির অপলক দৃষ্টিতে তাকিয়ে শুনে যাচ্ছে বিমলেশ্বরের কথা। বিমলেশ্বর বললে, আমার রক্তমাখা জামাটা আছে, সেটা নষ্ট করতে পারিনি, সেটাও আমি এনে দিচ্ছি। এতক্ষণে ইন্সপেক্টর বললে, না দাঁড়ান, আপনার সঙ্গে আমি যাব, ঘরটা সার্চ করব, একলা আপনাকে যেতে দেব না। আপনাকে আমি অবিশ্বাস করি না। আপনাদের বাড়ির নারী নক্ষত্র আমরা সংগ্রহ করেছি। আপনি এ কাজ পারেন, এ কথা কেউ ভাবতে পারে না। কিন্তু একটু হেসে বললে, মানুষ সব পারে, কিছু অসাধ্য নাই। সুরেশ্বর চুপ করলে। তারপর বললে, বিমলেশ্বরকে হাতকড়ি দিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেল। যাবার সময় আমাকে বললে বিমলেশ্বর, সুরেশ্বর, দাদারা কেউ নেই, কমলেশ্বরও নেই, তোমাকেই বলে যাচ্ছি, ওরা রইল, দেখো একটু, ওরা তোমার সঙ্গে একই বংশের। আর আমার জন্যে মিথ্যে উকিল টুকিল দিয়ে টাকা খরচ করো না। আমার কোনো আফসোস নেই, আমি রায়বাড়ির বেইজ্জতির শোধ নিয়েছি। বিমলেশ্বরকে নিয়ে গেল। আমি অভিভূতের মতো দাঁড়িয়ে রইলাম। এমন অভিভূত আমি জীবনে হইনি। বিমলেশ্বরের স্ত্রী এবার ঘর থেকে বেরিয়ে এলেন।
বিমলেশ্বরের স্ত্রীকে আজকেই যাকে ভালো করে দেখা বলে তা প্রথম দেখলাম। বিমলেশ্বর ব্রজদার বয়সী, হয়তো 2-3 বছরের বড়। কাকিমা আমার থেকে বয়সে ছোট। বর্ধমান শহরের উকিলের মেয়ে, শুনেছিলাম শক্ত কঠিন মেয়ে। বিমলেশ্বরের অংশ মাফিক টাকা করেই ধান পান তিনি বুঝে নিতেন। বাইরে বের হতেন না, অন্তরালবর্তিনী থেকেই এ কাজ করে যেতেন। বিমলেশ্বরকে যে কথার যন্ত্রণা গঞ্জনা দিতেন, সে নাকি বিমলেশ্বর ছাড়া কারুর সহ্য করার শক্তি ছিল না। তার বড় মেয়ে, তার বয়স বছর 12, সেই ছিল তার সেক্রেটারি থেকে পাইক বরকন্দাজ পর্যন্ত সব কিছু। নিজে পর্দা একটু বেশি মানতেন। জগদীশ্বর কাকা যে জগদীশ্বর কাকা, তার স্ত্রীর থেকেও বেশি মানতেন তিনি। তিনি আজ বাইরে এসে দাঁড়ালেন, মাথার ঘোমটা মাথার মাঝখানে দিয়ে। তিনি কাঁদেননি। প্রথমেই এসে কঠিন ভাষায় অর্চনাকে বললেন, হলো হলো, তোমার মনস্কামনা পূর্ণ হলো মা? অর্চনা বিবর্ণ হয়ে গেল। আমি শঙ্কিত হয়ে উঠলাম। কি বলছেন উনি? উনি কি অর্চনার সঙ্গে যোগাযোগের কথা জানেন? তাড়াতাড়ি আমি এগিয়ে গিয়ে তার কাছে দাঁড়ালাম। বললাম, খুড়িমা, সর্বনাশ হয়ে যাবে খুড়িমা। রায় বংশের, বুঝতে পারছেন না এ কথা ছড়ালে। বাকিটা বলতে পারলাম না। আমার মুখের দিকে তাকালেন তিনি, তারপর ঘোমটাটা একটু টেনে দিয়ে বললেন, আমি উকিলের মেয়ে, আমি বুঝি, থাক, বলে তিনি ঘরে গিয়ে ঢুকলেন। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। ভেবে পাচ্ছিলাম না কি করব। ফিরে চলে আসব, না আরেকটু বুঝিয়ে বলে আসব। কয়েক মুহূর্ত চিন্তা করে কয়েকটা কথা বলাই স্থির করে ডাকলাম, খুড়িমা। বিমলেশ্বরের মেয়ে শোভনা কাঁদছিল। খুড়িমা বললেন ভিতর থেকে, আসতে বলো ভেতরে। ভিতরে গিয়ে দেখলাম এসে তিনি বিছানায় উপুড় হয়ে পড়েছেন। কাঁদছিলেন বোধহয়, তখনও চোখ মুছছিলেন। উঠে বললেন, কিছু বলছো বাবা? বলছি খুড়িমা। বলো। যে কথাটা আপনি বলছিলেন খুড়িমা, অর্চনার নাম করে, সে তো সঙ্গে সঙ্গেই বন্ধ করেছি বাবা। আমি বুঝি, তিনিও আমাকে এ কথা বুঝিয়ে গেছেন। কাল শেষ রাত্রে যখন ফিরে এলেন ওইসব করে, তখন চিৎকার করে উঠতে গিয়েছিলাম। উনি মুখ চেপে ধরে বলেছিলেন, চেঁচালে এখনই আমি নিজে থেকে মরব। সমস্ত কথা শুনে আমি কুকরিটা, রক্তমাখা জামাটা, কাপড়খানা সব নষ্ট করতে বলেছিলাম। উনি বলেছিলেন, খাপটা হাত থেকে পড়ে গেছে বর্ধমানের বউ, ওটা যদি পায় তাহলে বিপদ হবে। মেজদার ঘাড়ে দায় গিয়ে পড়বে, অর্চনা ধরা পড়বেই। কিন্তু তা তো হতে দেব না আমি। তবে আর শিবুকে মেরে এলাম কেন? সেই ছোট মায়ের জেলের কারণ বলেই তো। এ যে তার থেকেও সর্বনাশ। রায়বংশের কুমারী মেয়ে, পদ্মফুল, লোকে বলে সতী বৌরানী ঘুরে এসেছেন। এগুলো থাকবে, দরকার হলে বের করে দিতে হবে প্রমাণ হিসেবে। কিন্তু একটু চুপ করে থেকে বললেন, কিন্তু ওকে ক্ষমা আমি করতে পারবো না বাবা, চিরজীবনে পারবো না। এ কাজ উনি নিজে করতেন কি না জানি না। ইন্সপেক্টর ঠিক বললে, মানুষের অসাধ্য কিছু নেই। উনি সেই গোড়া থেকেই এই কথাটা নিয়ে মধ্যে মধ্যে, হায়রে কপাল, আর আমরা এমন অপদার্থ যে ব্যাঙে লাথি মেরে গেল তাই সইতে হলো। ছোট মায়ের অতুলের বিরুদ্ধে সাক্ষী দিলে হরি সিংয়ের বেটা শিবু সিং নিজে থেকে থানায় গিয়ে বলে এলো, আর আমরা তার কিছু করতে পারলাম না। বলতেন আর ডাকতেন, হে রাজরাজেশ্বর, তুমি তো এখনো রয়েছ রায়বাড়িতে। মা কালী, তুমিও তো রয়েছ মা, এর বিচার তোমরা করবে না? অতুল ছোট মা রাজদ্রোহ করেছে, তোমাদের বিচারের শাস্তি হয়তো প্রাপ্য হয়েছে, শাস্তি হোক। কিন্তু এই নেমক হারাম, এই অকৃতজ্ঞ শিবু সিংয়ের বিচার করো। রায় বাহাদুর রত্নেশ্বর রায় ওর প্রপিতামহকে শেষ করে দিতেন, তাকে রক্ষা করেছিলেন সতী বৌরানী। তার এই প্রতিদান, এর বিচার করবে না? বাবা, একদিন অর্চনা বারান্দায় যেতে যেতে বোধহয় শুনেছিল। সে হঠাৎ ঘরে ঢুকে বললে, নকাকা চুপ করো, আর লোক হাসিও না, চুপ করো, কথাগুলো শুনলে লোকে হাসবে। উনি অবাক হয়ে চুপ করে গেলেন।
আমিও গেলাম বাবা। উনি বললেন, কেন অর্চনা? হেসে অর্চনা বললে, সে কি হাসি বাবা, দেখলে মরা মানুষের অঙ্গেও জ্বালা ধরে। বললে, রাজরাজেশ্বর কি তোমার দারোয়ান না বরকন্দাজ যে শিবু সিংকে তোমার হুকুমে ঘাড় ধরে লাঠিপেটা করতে যাবে? না মা কালী রায়বাড়িতে নবাবী আমলের তাতারিনী প্রহরিনী যে তলোয়ার হাতে শিবুকে কাটতে ছুটবে? ছি ছি ছি, দুঃখ হয়েছে, ভগবান দুঃখ দূর করো, ভগবান ঝাড়ু হাতে জমাদারের মতো দুঃখের জঞ্জাল সাফ করতে আসবেন। সুখ রয়েছে, আরও সুখ দাও, তো ভগবান ঝুড়ি ভর্তি আরও সুখ মাথায় করে সঙ্গে সঙ্গে হাজির হবেন। চারটি খেতে দাও, পড়তে দাও, এই জন্যে কি? যারা নিজের দুঃখ নিজেরা দূর করতে পারে না, তার দুঃখ ভগবানের বাবা এসেও ঘোচাতে পারে না। বলি, হ্যাঁ নকা, খাবার সময় তো নিজে জোগাড় করে এনে রেঁধে বেড়ে হাতে তুলে খাও, তা দুঃখ নিজের হাতে ঘোচাতে পারো না কেন? অপমানের শোধ তাই বা নিজে হাতে নিতে পারো না কেন? অবাক বাবা, অবাক হয়ে গেলাম। উনি বললেন, তুই তো মিথ্যে বলিসনি অর্চনা, কথা তো ঠিক, কিন্তু শিখলি কার কাছে? বললে কি জানো? বললে, তুমি যে গোবিন্দের পুজো করো সেই ঠাকুরের কাছ থেকে। মহাভারত পড়ো, পুণ্যের জন্যে পড়ো। ভাবো তো কুরুক্ষেত্রের কথা, ঠাকুর তো দেহধারী, তখন তিনি তো ইচ্ছে করলেই পারতেন পাণ্ডবদের অপমানের প্রতিকার করতে। তার চক্রকে ডেকে বললেই পারতেন, যাও চক্র, কৌরবদের সব অংশ ধ্বংস করে দাও। কে আটকাতো বলো? কিন্তু তিনিও তা করেননি, পাণ্ডবরাও তা বলেনি। পাণ্ডবরা যুদ্ধ করে রাজ্য উদ্ধার করেছে, অপমানের শোধ নিয়েছে। বলে আর দাঁড়ায়নি, তখন চলে গিয়েছিল। আমি বাবা তখনও ভাবতে পারিনি এর ফল এই হবে, বরং ভালোই মনে হয়েছিল এই যে ওর উঠতে বসতে ঠাকুর আর ঠাকুর যা করেন তিনি, এটা যদি এতে ঘোচে তো ঘুচুক। জানো তো কোনো কাজ করতেন না যা করতাম আমি। উনি বছরে গোটা 20 টাকা খরচ করে লটারির টিকিট কাটতেন। যতবার বলেছি কিছু করো, তা করেননি। ভেবেছিলাম অর্চনার কথায় যদি এই ঘোরটা কাটে তো কাটুক। এরপর বাবা অর্চনার কাছে উনি যেতেন, ডেকে কথা বলতেন। আমি কান দিইনি, অর্চনা বলছে বলুক। কাল দুপুরে রান্নাঘর থেকে দেখলাম অর্চনা একটা কালো কিছু হাতে করে ঘরে ঢুকল, কিছুক্ষণ পর বেরিয়ে গেল। আমি নিশ্চয় করে বলতে পারি অর্চনা নিজে কুকরিটা ওকে দিয়ে গিয়েছিল। হয়তো উনি চেয়েছিলেন, তা হতে পারে, তবে দিয়ে গিয়েছে ওই সর্বনাশী। আমি খুব বিস্মিত হইনি। কুকরি অর্চনা বের করে দিয়েছে এ সন্দেহ আমার গোড়া থেকে, কিন্তু অর্চনা যে তার বুকে আগুনও জ্বালিয়েছে এ সন্দেহ হয়নি। অর্চনার এই নতুন চেহারায় আমি ভয় পেলাম। খুড়িমা বললেন, আমি ওকে অভিসম্পাদ দেব বাবা সুরেশ্বর। দেখো তুমি, ও যেমন একটা নিরীহ মানুষের এমন সর্বনাশ করলে, আমার কপালে এমন করে আগুন জ্বালিয়ে দিলে, এর ফল ওকে পেতে হবে। ও জীবনে সুখী হবে না, বিয়ের বাসরে বিধবা হবে, হয়তো নিজের স্বামীর মৃত্যুর হেতু হবে এই আমার মত। আমার মতো দুঃখ ওকে পেতে হবে। আমি নীরবে দাঁড়িয়ে রইলাম। বলুন, মনের ক্ষোভটা বেরিয়ে যাক, পরে যা হয় হবে। এখন পুলিশের হাত থেকে অর্চনা বাঁচুক। হঠাৎ আমার দিকে ফিরে বললেন, তোমার অনেক টাকা আছে সুরেশ্বর, আর সম্পত্তি সমস্ত পত্তনি দরপত্তনি হয়ে তোমার হাতে। তুমি ওই সিংদের উচ্ছেদ করবে, বলো, এর শোধ নেবে। কি করব? বললাম, করব। বিবি মহলে ফিরে এসে স্তব্ধ হয়ে বসেছিলাম। মনে হচ্ছিল এই অভিভূত অবস্থা থেকে বুঝি কোনো দিনও মুক্তি পাব না। এই রায়বাড়ির মধ্যে থেকে কিছু একটাই বা বলি কেন, তার ভালো মন্দ সব কর্মের ফল একটা অজগরের মতো কোন গর্ত থেকে বেরিয়ে আমাকে পাকে পাকে জড়িয়ে ধরছে। এ থেকে বোধহয় আমার আর মুক্তি নেই। শ্যামাকান্তের, সোমেশ্বরের, বীরেশ্বরের, রত্নেশ্বরের, দেবেশ্বরের, আমার জ্যাঠামশাইয়ের, বাবার সব কর্মফলের স্বাদ
কেউ যেন আমার বুকে বসে আস্বাদন করাচ্ছে। শুধু তাই বা কেন, ব্রজদার কর্মফলের স্বাদ গ্রহণ করে তার দামও আমাকে মাথায় বয়ে দিয়ে আসতে হয়েছে। ভাগ্য, নিয়তি এসব মানতাম না, আজও মানি না। তবে কর্মফলের ফল ভোগ করতে হয় এবং বংশানুক্রমে সে বহু দূর প্রসারিত, এ কথা আর না মেনে পারি না। সবিস্ময়ে সেদিন ভাবছিলাম গোপাল সিংয়ের কথা। সঙ্গে সঙ্গে আশঙ্কা হচ্ছিল ওই অর্চনা মেয়েটার জন্যে। এ মেয়েটাও এই পাকচক্রে জড়িয়ে পড়েছে, পুড়ে ছাই না হয়ে যায়। কাকিমা ওকে অভিসম্পাত দিলেন। অভিসম্পাতে কিছু হয় না, কিন্তু কর্মচক্রের ঘুরপাকের পাকই শুধু নেই, ওর একটা নেশাও আছে। সে নেশা কি ছাড়বে ও? ভাবছিলাম, হঠাৎ আমার নায়েব এসে ঢুকল। বললে, বিমলেশ্বরবাবুকে হাত কড়ি দিয়ে কোমরে দড়ি বেঁধে গোটা গ্রামটা ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। সামনে 10 জন কনস্টেবল, পিছনে 10 জন। কি বলবো, চুপ করে রইলাম। নায়েব বললে, উদ্দেশ্য ভয় দেখানো। সরকারের তরফে সাক্ষী দিয়েছিল শিবু, তাকে জখম করার ফল দেখো। শিবুর বড় ভাই তাদের সঙ্গে যাচ্ছে আর বলছে, দেখো বাবা, গোপাল সিং ছত্রীর অপমানের শোধ দেখো। কথাটা যেন খচ করে বুকে এসে বিঁধল সুলতা। গোপাল সিংয়ের অপমানের শোধ, কিন্তু গোপাল সিংয়ের অপরাধ। হঠাৎ বাইরে থেকে যেন কেউ ডাকলে, সুরেশ্বর রয়েছ? নায়েব বললে, দয়াল ভট্টাচার্য মশাই। শুনলাম উনি দেখে হাউ হাউ করে কেঁদেছেন, বোধহয় এই কথাই বলতে এসেছেন। বললাম, যান, নিয়ে আসুন। প্রায় 80 বছরের বৃদ্ধ, এখনও বেশ সবল আছেন, নিজে এখনও সেটেলমেন্ট ক্যাম্পে যান। তিনি এসেছেন। একা তিনি নন, আমাদের জ্ঞাতি উরু ভট্টাচার্য, তিনিও এসেছেন। দয়াল ভট্টাচার্য রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের জ্ঞাতি ভাই, বয়সে অনেক ছোট। রায়বাহাদুরের মেজ ছেলে শিবেশ্বর রায়ের বন্ধু, বয়সে বড় ছেলে দেবেশ্বর রায়ের থেকে 2-4 বছরের বড়। কিন্তু দেবেশ্বর রায় ছিলেন সে আমলের এলিট, ইংরেজিতে অতি পারঙ্গম, সাহেবী মেজাজের মানুষ, আর আভিজাত্য গৌরবে অতি উচ্চ শীর্ষ। সম্পদের এবং বংশগৌরবের উচ্চ পীঠ থেকে কখনো মাটিতে নামতেন না। বাল্য বয়সে গোপাল পালের সঙ্গে যে প্রীতি হয়েছিল, সেটা ঠিক প্রীতি নয়, ভক্তের প্রতি দেবতার বাৎসল্যের মতো প্রেম। কীর্তিহাটের লোকেরা তার নাগাল পেত না, তাই তাদের বয়সীরা সকলে আশ্রয় করেছিল শিবেশ্বর রায়কে। দয়াল ভট্টাচার্যেরা বংশানুক্রমে রায়বংশের গুণমুগ্ধ, প্রেমমুগ্ধ, সে কুড়ারাম রায় ভট্টাচার্যের আমল থেকে। দয়াল ভট্টাচার্যের প্রপিতামহ কুড়ারাম রায় ভট্টাচার্যের অনুগত জ্ঞাতিভাই হিসেবে তার সম্পত্তির তদবির তদারক করতেন। কুড়ারাম রায় ভট্টাচার্য তাকে বেতন দিতেন, তাছাড়াও তাকে সম্পত্তি দিয়ে গিয়েছিলেন। ওই সিদ্ধাসনের জঙ্গল, রায় যদুরামের দেওয়া লাখরাজ ছিটমহল, চিতা রঙের আবাদি জমির সবটুকুই তাকে দিয়ে যজমান সেবী ব্রাহ্মণ থেকে প্রতিষ্ঠিত করেছিলেন সৎ মধ্যবিত্ত গৃহস্থ পরিবারে। একে জ্ঞাতি, তার উপর উপকৃত এই পরিবারটি দয়াল ভট্টাচার্য পর্যন্ত 4 পুরুষ ধরে রায়বাড়িকে সম্ভ্রম ও মমতা দুই নিয়ে আঁকড়ে ধরে আছেন। কখনো রায়বংশের নিন্দা শুনতে পারেন না, তাদের দুঃখের দিনে তার ভাগ নিতে এগিয়ে আসেন সর্বাগ্রে। আজ দয়াল ভট্টাচার্য এসেছেন, সঙ্গে উরু ভট্টাচার্য এসেছেন। উরু ভট্টাচার্য ধনেশ্বর রায়ের বন্ধু, থিয়েটার পাগল, নিঃসন্তান, উল্লাসময় মানুষ। শিবেশ্বর রায়ের আমলে ধনেশ্বরের সঙ্গে থিয়েটার করেছেন, আমোদে প্রমোদে উল্লাসে শিবেশ্বর রায়ের সঙ্গী। সেই প্রীতির সম্পর্কটুকু তিনি ভুলতে পারেন না, তিনিও এসেছেন। সুরেশ্বর বললে, বড় মিষ্ট লেগেছিল তাদের সেদিন। আত্মীয়তা যে এত মধুর এর আগে ঠিক অনুভব করিনি। মেজদি, অর্চনা আমার জ্ঞাতি আত্মীয় নয়, ওরা আমার আপনজন। সম্ভ্রম করেই সেদিন উঠে দাঁড়িয়ে বলেছিলাম, আসুন, বসুন। চেয়ার এগিয়ে দিতে পা বাড়িয়েছিলাম। নিজেই চেয়ার নিয়ে বসে দয়াল দাদু বিনা ভূমিকায় কিছু বলতে উদ্যত হয়েও বলতে পারলেন না। তার ঠোঁট দুটো কাঁপতে লাগলো। উরু কাকা কথা বললেন।
ঠাকুরদা সেই তখন থেকে কাঁদছেন, বিমলেশ্বরের কোমরে দড়ি বেঁধে হাতকড়া পরিয়ে। ওহ, সে বড় মর্মান্তিক দৃশ্য। ওহ! দয়াল দাদু বলে উঠলেন, কাঁদতে কাঁদতেই বললেন, এই কি দেখতে পারা যায়? ওহ, ঠিক বলেছেন, আবাল বৃদ্ধ বনিতা কাঁদছে। কাঁদবে না? রায়বংশের ছেলে, কীর্তিহাট রায়বংশের কীর্তিতে, তার বংশধর, তাও বিমলেশ্বরের মতো ধর্মপ্রাণ ছেলে। ওহ, কালের কি কুটিল গতি! অতুলকে ধরে নিয়ে গেল, মেজ খুড়িমাকে নিয়ে গেল, লোকে গৌরব করেছে, সাবাস রায়বংশ, দেশের স্বাধীনতার জন্যে। ওহ! আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিলাম আমি। ভালো লেগেছিল, লোকে বিমলেশ্বরের জন্যে কাঁদছে। দয়াল দাদু বললেন, জামিনের চেষ্টা করবে না ভায়া? তুমিই তো বলতে গেলে রায়বংশের পঞ্চপ্রদীপের একটি জ্বলন্ত প্রদীপ, আর তো সব প্রদীপের তেল ফুরিয়েছে। বললাম, হ্যাঁ, করব। বিমলেশ্বর নাকি বারণ করেছে? তা করুন। ম্লান হেসে আমি বললাম, তিনি আমার টাকা খরচের কথা ভেবেছেন, কিন্তু আমার সে শুনলে চলবে কেন? অরু কাকা বললেন, শুধু তাই নয় ভায়া, এর শোধ তোমাকে নিতে হবে। হ্যাঁ। দয়াল দাদু বললেন, যেমন করে রায়বাহাদুর নিয়েছিলেন শোধ। ওহ, ঋণের শেষ আর রণের শেষ এ রাখতে নেই, নিষেধ আছে। রায়বাহাদুর তা রাখতেন না, ক্ষুরোধার বুদ্ধি, তেমনি বিচার। রণের শেষ তিনি রাখতেন না, কিন্তু তার ভালো মায়ের হুকুম, কি করবেন তিনি? গোপাল সিংয়ের স্ত্রী এসে দাঁড়ালো তার সামনে নাট মন্দিরে। দয়াময়ী সতী বৌরানী, তিনি প্রার্থী ফেরাতেন না, কি করবেন? থেকে গেল রণের শেষ। বীরেশ্বর রায় হুকুম করলেন, থাক, সতী বৌরানী অভয় দিয়েছে, থাক, তবে চোখের সামনে এনে রাখ, নজর রাখবে। থাক, বাঘ ভালুক খাঁচায় পুড়ে রাখা জমিদারির একটা অঙ্গ, থাক। অরু কাকা বললেন, হ্যাঁ, গোপাল সিং একটা বাঘ ছিল, এটা ঠিক, হরি সিংয়ের মতো সাপ নয়। আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরের অংশ নিয়ে। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, শুনতে থাকুন। ধন্যবাদ।